সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের ইকো পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আবারও এসটিজিটির আরেকটি ক্লাস নিয়ে এসেছি, যেখানে কিনা কনজিকিউটিভলি যে আপনাদের তিনটা যে ইউনিট আছে, তিনটা ইউনিটের মধ্যে যে ফার্স্ট ইউনিটটা আছে, এই ফার্স্ট ইউনিটের প্রত্যেকটা টপিককে আমি ওয়ান বাই ওয়ান কনজিকিউটিভলি ডিসকাস করব। তো এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকটি ইকোনমিক্সের যে ডিসকাশন আছে, এই ডিসকাশনরা প্রত্যেকটা টপিকের ডিটেলস ডিসকাশন আপনারা পেয়ে যাবেন। তারপরেও যদি আপনারা চান যে এর থেকেও প্রিপারেশনটাকে আরেকটু ভালো করা যাক এবং ডিটেলস আমাদের যে ক্র্যাশ কোর্সটা নিতে চান, তাহলে আমার এই যে মোবাইল ফোনের নম্বরটা দেওয়া আছে, এই মোবাইল ফোনের নম্বরের মধ্যে যোগাযোগ করতে পারেন আপনারা। এই মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলে এই এসটিজিটি ইকোনমিক্স রিলেটেড যা কিছু টপিক আছে, ডিটেল নোট বা ক্লাস বা মক টেস্ট, সব কিছু আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে আজকে সেকেন্ড টপিকটা ডিসকাস করা স্টার্ট করছি। আজকে এসটিজিটি ইকোনমিক্সের সেকেন্ড ক্লাস আমার। তো সেকেন্ড ক্লাসের মধ্যে যে টপিকটা কভার করবো এটা হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটাকে আজকে কভার করব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটাকে আজকে কভার করব। তো এখানে ধনতান্ত্রিকের সংজ্ঞা বলতে এখানে কি বুঝিয়েছে, ধনতান্ত্রিকের মানে কি বুঝিয়েছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ, যেমন জমি, কলকারখানা বা যন্ত্রপাতি, এটার ব্যক্তি মালিকানাধীন থাকে, মানে ব্যক্তিবর্গের মালিকানা থাকে। এখানে সরকারের হস্তক্ষেপ তুলনামূলক কম থাকে এবং মুনাফা অর্জন এর প্রধান উৎস। মানে এই সমস্ত যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আছে, এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল লক্ষ্যই হলো মুনাফা অর্জন করা। তো এটার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলি একটা একটা করে দেখে নেব। প্রথম বৈশিষ্ট্য যেটা হলো, এটা হলো ব্যক্তিগত মালিকানা। এই অর্থব্যবস্থার মধ্যে সম্পদ বা উৎপাদনের উপকরণ এগুলির মধ্যে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের কিন্তু মালিকানা থাকে। উৎপাদনের উপকরণ ও সম্পদ ব্যক্তির বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে থাকে বা বেসরকারি মালিকানা থাকে এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে। এটা হলো ফার্স্ট যে বৈশিষ্ট্য, এটা গেল। নেক্সট হলো, এই অর্থব্যবস্থার মধ্যে উৎপাদকরা লাভের উদ্দেশ্যে কাজ করে, লাভের উদ্দেশ্যে কাজ করে। উৎপাদনের মূল উদ্দেশ্য হলো বেশি লাভ অর্জন করা, প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা তারা চিন্তা করে। নেক্সট হলো, মূল্য যে নির্ধারিত হয়, মানে বাজারে যে দ্রব্যের দাম যে ডিসাইড হয়, এই দ্রব্যের দামটা ডিসাইড হয় চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে। মার্কেটে চাহিদা বেশি থাকলে দাম বেশি হবে, যোগান বেশি থাকলে দাম কম হবে। যেমন যদি ডিমান্ডের তুলনায় যদি সাপ্লাইটা বেশি হয়, তাহলে স্বাভাবিকগতভাবে আমাদের যে প্রাইসটা আছে, সাপ্লাই যদি বেশি হচ্ছে, তো ডিমান্ডের তুলনায় সাপ্লাই, তাহলে প্রাইসটা কমবে। আর উল্টা যদি হয়, উল্টা মানে হলো ডিমান্ডটা বেশি হচ্ছে সাপ্লাইয়ের তুলনায়, তাহলে প্রাইসটা অটোমেটিকলি কি হবে, এই যে প্রাইসটা আছে, প্রাইসটা যেটা আছে, এই প্রাইসটা বেশি হবে, উপরের দিকে যাবে। আগেরটার মধ্যে কি ছিল, আগেরটার মধ্যে নিচের দিকে গিয়েছে, এটার মধ্যে কোথায় যাচ্ছে, উপরের দিকে। কেন উপরে দিকে যাচ্ছে, এখন ডিমান্ড বেশি। তো যখন ডিমান্ড সাপ্লাইয়ের তুলনায় বেশি থাকবে, তখন প্রাইস উপরে যাবে, আর ডিমান্ড তুলনায় সাপ্লাই যখন বেশি থাকবে, তখন প্রাইস নিচে যাবে। এবং এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে কিন্তু এইভাবেই দাম নির্ধারিত হয়, যে চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। চাহিদা বেশি হলে, যোগানের তুলনায় চাহিদা যদি বেশি হয়, দাম বাড়বে, আর চাহিদার তুলনায় যোগান যদি বেশি হয়, তাহলে দাম কমবে। এটা হলো থার্ড নাম্বার ফিচার্স গেল বা বৈশিষ্ট্যগুলো। 4 নাম্বার হলো প্রতিযোগিতা। মানে এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা থাকে।
প্রচুর পরিমাণে উদ্যোক্তা যারা আছে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকে, যেমন ব্যবসায়ী বা শিল্পে প্রতিযোগিতা বিদ্যমান থাকে, যা পণ্যের মান উন্নয়নে বা দামের নিয়ন্ত্রণ ঘটায়। মানে প্রতিযোগিতা বেশি, তো প্রতিযোগিতা থাকলে সামটাইম দামটা নিয়ন্ত্রণে থাকে। নেক্সট হলো ভোক্তার সার্বভৌমত্ব। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে ভিডিওটা চলছে এটার শেষ পর্যন্ত আপনারা সবাই থাকুন, কারণ শেষ পর্যন্ত যদি থাকতে পারেন তাহলে দেখতে পারবেন যে ভিডিওটা এই যে টপিকটা আছে পুরোটা সুন্দরভাবে আমি কভার করব, এবং কয়েকটা আজকে আপনাদের জন্য এমসিকিউ নিয়ে এসেছি। তো টপিকটা ভালো করে বুঝুন, ভালো করে বুঝলে আশা করি এমসিকিউটা আপনারা আনসার করতে পারবেন ইজিলি। তাহলে নেক্সট স্টার্ট করছি। নেক্সট হলো ভোক্তার সার্বভৌমত্ব। মানে এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে ভোক্তার সার্বভৌমত্ব পাওয়া যায়। ভোক্তা কি কিনবে, হ্যাঁ, ভোক্তা কি কিনবে, কতটুকু কিনবে তা সে নিজেই নির্ধারণ করে। সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না এটার উপর। সরকার বলবে না যে তুমি এটা কিনো, এটা কিনতে পারবে না, এরকম না। ব্যক্তিবর্গের স্বাধীনতা থাকে। বাজারে তার ইচ্ছাই প্রভাবশীল, মানে বাজারে তার ইচ্ছাটাকে পূরণ করা হয়। সে যা চাইবে উৎপাদক তাই উৎপাদন করবে। এটা হলো গণতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট হলো ব্যক্তিগত স্বাধীনতা থাকে। হ্যাঁ, ব্যক্তিগত কিভাবে স্বাধীনতা থাকে আমরা বুঝবো। ব্যক্তি নিজের পেশা, মানে যে চায় যে কোনো পেশা করতে পারে, কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, বিনিয়োগ করতে পারে, ভোগ ব্যয় করতে পারে, স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে এই জিনিসগুলি। কেউ হস্তক্ষেপ করে না। তারপর আরেকটা হলো আয় সম্পদের বৈষম্য স্বাভাবিক। যেহেতু এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, এখানে দুইটা শ্রেণীর মানুষ থাকে, একটা হলো ধনী আর একটা হলো গরিব। এবং ধনী ও গরিবের মধ্যে একটা বিশাল বড় বৈষম্য থাকে। কিসের বৈষম্য থাকে? আয়ের বৈষম্য থাকে, ইনকামের বৈষম্য। সবাই সমান সুযোগ পায় না, সবাই সমান সুযোগ পায় না, কারণ সরকারের হস্তক্ষেপ কম থাকে। তো যারা বেশি এফোর্ট দেয় তারাই, মানে বা যারা অবদান বেশি দেয় তারাই কিন্তু কি হয়, তারাই বেশি পরিমাণে ইনকাম করতে পারে। নেক্সট হলো সরকারের সীমিত ভূমিকা। হ্যাঁ, যেটা বললাম একটু আগে, সরকারের ভূমিকাটা কি অনেকটা নগণ্য। শুধুমাত্র সরকার ল অ্যান্ড অর্ডার মেনটেন করে। সরকার সাধারণত আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার রক্ষা, চুক্তি, হ্যাঁ, বাস্তবায়ন, এইগুলি শুধু দেখাশোনা করে। বাকি উৎপাদনের উপর বেশি গুরুত্ব আরোপ করে না। তারপরে মূলধন সঞ্চয়ের প্রবণতা। ব্যক্তি প্রতিষ্ঠান মূলধন বিনিয়োগ করে উৎপাদন বৃদ্ধি করতে পারে, তাকে কেউ হস্তক্ষেপ করে না, এবং ভবিষ্যতে আরো বেশি মুনাফা অর্জনের চেষ্টা করে। সে ভবিষ্যতে আরো বেশি মুনাফা অর্জনের চেষ্টা করতে পারে, এটাতে কোনো বাধা থাকে না। নেক্সট যে বৈশিষ্ট্য, এটা হলো উদ্ভাবন বা প্রযুক্তিগত উন্নয়ন। হ্যাঁ, প্রযুক্তিগত উন্নয়ন একটা ঘটে এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে। কেন? উদ্ভাবন মানে কি? ইনোভেশন, নতুন কিছু বার করে তারা, উৎপাদকরা। কারণ এখানের মধ্যে কম্পিটিশন থাকে উদ্যোক্তাদের মধ্যে, যার কারণে ইনোভেশন হয়, পাশাপাশি প্রযুক্তিগত উন্নতি ঘটে। তো প্রতিযোগিতার কারণে নতুন প্রযুক্তি আসে মার্কেটে, সবাই যার মতন করে নতুন প্রযুক্তি ব্যবহার করতে চায়, যাতে কিনা উৎপাদনের মধ্যে এগিয়ে থাকতে পারে। নতুন পণ্য বা উন্নত উৎপাদন পদ্ধতির উদ্ভব ঘটে। মানে পদ্ধতি, যে কিভাবে উৎপাদনটাকে আরো বেশি পরিমাণে বাড়ানো যায়, এই সমস্ত পদ্ধতির উদ্ভব ঘটে। তাহলে এইগুলি হলো কিছু বেসিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে। এখন আমরা দেখব যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সুবিধাগুলি কি কি। আচ্ছা, তো আমি প্রথমেই বলে দিই আপনাদের, যে আপনারা ভালো করে জানেন যে ইউনিট আছে তিনটা ইউনিটের মধ্যে যে ফার্স্ট ইউনিটের মধ্যে সাব টপিক কয়টা আছে? ফার্স্ট ইউনিটের মধ্যে সাব টপিক টোটাল পাঁচটা আছে। পাঁচটা আছে। এই পাঁচটা সাব টপিকের মধ্যে যে ফার্স্ট যে পাঁচটা যে সাব টপিক আছে, এই পাঁচটার মধ্যে যে ফার্স্ট যে টপিক আছে এটা কিন্তু চলছে। তার মানে এই যে ফার্স্ট টপিকটা, এটা হলো 15টার মধ্যে, মানে পাঁচটা করে যদি 3টা ইউনিটে থাকে তাহলে টোটাল 15টা টপিক আছে। তাহলে এই 15টা টপিকের মধ্যে যে ফার্স্ট টপিকটা, এটা এখন কিন্তু চলছে। এই যে 15টা যে টোটাল টপিক আছে 3টা ইউনিট মিলিয়ে, এই 15টা টপিকের যে ফার্স্ট টপিকটা এটা চলছে। এবং এই যে ফার্স্ট টপিকটা এটাকে কভার করতে মোটামুটি টোটাল 4টা লেকচারের দরকার পড়বে। তো 4টার মধ্যে আজকেরটা হলো কিন্তু সেকেন্ড, আজকেরটা 2 নম্বরটা। ফার্স্টটা হয়ে গেছে আমার চ্যানেলের মধ্যে। এই ইকো পাঠশালা যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের মধ্যে আপনারা
প্লেলিস্টের মধ্যে গেলে দেখতে পারবেন যে ফার্স্ট ইউনিটটা অলরেডি আছে, আর আজকেরটা হলো সেকেন্ড ক্লাস। তার মানে আরও 2টা করাতে হবে। এইভাবে টোটাল 4টা যদি হয়ে যায়, 4টা ক্লাস যদি আমি করে ফেলি, তাহলে কিন্তু আপনাদের এই যে 15টা টপিক আছে, 15টা টপিকের মধ্যে কিন্তু একটা টপিক কাভার হয়ে যাবে, একটা টপিক কাভার হয়ে যাবে, একটা টপিক কিন্তু কাভার হয়ে যাবে। এবং আমি চেষ্টা করবো যে যতটুকু পসিবল করা যায়, কিন্তু অনলাইনের মধ্যে কিছু বাধ্যতা থাকে যেটার কারণে সব কিছু ডিটেলসে করা যায় না, সময়েরও ব্যাপার একটা থাকে। তো এই জন্য আপনারা যদি আরও ডিটেলসে ভালোভাবে মানে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চান, কারণ বেশি দিন কিন্তু বাকি নেই, এক্সাম 3 মাসও আমাদের হাতে নেই। তো যদি প্রিপারেশনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনারা আমার কোর্সে জয়েন করতে পারেন। আমি একটা কোর্স রেখেছি যেটা কিনা খুব ভালোভাবে প্রিপারেশন চলছে অলরেডি। এটার মধ্যে অ্যাডমিশন নিয়েছে অনেকে এবং ক্লাস অলরেডি চলছে। তো আপনারা যতটুকু তাড়াতাড়ি জয়েন করতে পারবেন, এটা আপনাদের জন্য কিন্তু জিনিসটা অনেকটা ভালো হবে। এটার কোর্সটা রেখেছি আমি 3 মান্থ কোর্স, কারণ 3 মান্থই আছে এক্সামের। এই 3 মান্থের মধ্যে কিন্তু আমি পুরাটা সিলেবাস, যে পুরাটা 3টা যে ইউনিট আছে, 3টা ইউনিটটাকে কিন্তু আমি পুরো কাভার করব। ডিটেলসে ক্লাস ডিসকাশন থাকবে, মক টেস্ট থাকবে, আমি টেস্ট নেব, এক্সাম নেব, তারপরে ক্লাস নোট থাকবে। মানে ফুল একটা এক্সামকে ভালোভাবে প্রিপারেশন করতে গেলে যা যা লাগে সব কিছু কিন্তু এই ক্র্যাশ কোর্সের মধ্যে থাকবে। তো আপনারা অবশ্যই আমার যে স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটার মধ্যে আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তাহলে বাকি অংশটা দেখে নিই কী কী আছে। বাকি অংশটা হলো যে ধনতাত্ত্বিক অর্থব্যবস্থার সুবিধাগুলি দেখে নেব। ফার্স্ট সুবিধা কি? উৎপাদনে দক্ষতা বৃদ্ধি। হ্যাঁ, উৎপাদনে দক্ষতা বৃদ্ধি পাবে। মানে যদি প্রতিযোগিতা থাকে, যেমন ধনতাত্ত্বিক অর্থব্যবস্থার মধ্যে প্রতিযোগিতা বেশি থাকে, তাহলে প্রতিযোগিতা যদি বেশি থাকে, প্রতিযোগিতার কারণে উৎপাদকরা কিন্তু কম খরচে ও উন্নত মানের পণ্য উৎপাদনে সচেষ্ট হবে। 2 নাম্বার, উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়ন। মানে এটা একটা সুবিধা যে নতুন নতুন প্রযুক্তি, এটা বৈশিষ্ট্যের মধ্যেও ছিল, নতুন নতুন বৈশিষ্ট্য, মানে প্রযুক্তিগত দিক দিয়ে উন্নতি হবে, যন্ত্রপাতি পদ্ধতি ব্যবহার হয় লাভ বাড়ানোর জন্য, মানে প্রফিটটাকে বাড়ানোর জন্য। আরেকটা সুবিধা হতে পারে ভোক্তার চাহিদা পূরণ। হ্যাঁ, ভোক্তার চাহিদা পূরণ মানে এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে ভোক্তা যা চায় তাই কিন্তু উৎপাদক উৎপাদন করে। বাজারে ভোক্তার চাহিদা অনুযায়ী উৎপাদন কিন্তু হয়, তো ভোক্তার চাহিদাটা ইজিলি পূরণ করা যায়। তারপরে ব্যক্তিগত স্বাধীনতা তো থাকেই এটার মধ্যে, যেহেতু ধনতাত্ত্বিক অর্থব্যবস্থা, মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী পেশাতে নিয়োগ হতে পারে, ব্যবসা করতে পারে, বিনিয়োগ করতে পারে, ভোগ করতে পারে। এগুলি হলো কিছু সুবিধা যেগুলি প্রায় বৈশিষ্ট্যর থেকেই মোটামুটি ম্যাচ করে। বৈশিষ্ট্যর মধ্যে যে ভালো ভালো দিকগুলি আছে এগুলি হলো সুবিধা, আর বৈশিষ্ট্যর মধ্যে যে খারাপ খারাপ দিকগুলি আছে এগুলি হলো অসুবিধা। আর নতুন এখানে এডিশনাল এত বেশি কিছু নেই। তো নেক্সট হলো সম্পদের কার্যকর ব্যবহার। হ্যাঁ, সম্পদটাকে খুব কার্যকরভাবে ব্যবহার করা হয়। কার্যকর মানে কি? সম্পদটাকে এমনভাবে ব্যবহার করা হয় যাতে কিনা লাভ হয়, মুনাফা হয়, সম্পদের মানে অপচয়টা তুলনামূলক কম হয়। লাভের জন্য উৎপাদকরা সম্পদ অপচয় না করে দক্ষভাবে উৎপাদন করে, কিন্তু দক্ষভাবে ব্যবহার করে, অপচয় করে না, যেটা বললাম আমি। নেক্সট যে সুবিধা, এটা হলো দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। স্বাভাবিক, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তো হবেই, কারণ এখানে উৎপাদক যা চায় তাই উৎপাদন করতে পারে। তাহলে উৎপাদক যদি যা চায় তাই উৎপাদন করতে পারে, তাহলে তো ইজিলি সে কি করতে পারবে, মানে উৎপাদন করতে পারবে এবং মার্কেটে বিক্রি করতে পারবে। আর বিক্রি করলে যত বেশি উৎপাদন হবে, যত বেশি মার্কেটে বিক্রি হবে, তত বেশি পরিমাণে অর্থনৈতিক উন্নতি ঘটবে। এটা হলো আরেকটা সুবিধা। তাহলে ব্যক্তিগত উদ্যোগ বা বিনিয়োগের ফলে উৎপাদন ও আয় দুটোটাই কি হয়? দুটোটাই বাড়ে। এখন দেখে নিই কিছু ধনতাত্ত্বিক অর্থব্যবস্থার অসুবিধাগুলি। ফার্স্ট যে অসুবিধা, আয় এবং সম্পদের বৈষম্য স্বাভাবিক, কারণ এই অর্থব্যবস্থার মধ্যে ধনী শ্রেণী বা গরিব শ্রেণীর একটা ডিভিশন তৈরি হবে, যার কারণে ধনী শ্রেণী এবং গরিব শ্রেণীর মধ্যে একটা বৈষম্য দেখা দেবে। নেক্সট হলো একচেটিয়া ব্যবসা সৃষ্টি হয়। বড় বড় ব্যবসায়ীরা বাজার দখল করে ফেলে, কারণ মানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তো সরকারের হস্তক্ষেপ যদি তুলনামূলক কম থাকে, তাহলে মানে বড় বড় ধনপতি যারা আছে বা পুঁজিপতি যারা আছে তারা কিন্তু পুরোটা মার্কেটটাকে ক্যাপচার করে নেবে। তো এটা একটা বিষয় থাকে নেগেটিভ। তারপরে বেকারত্বের ঝুঁকি থাকে, কারণ এই অর্থব্যবস্থার মধ্যে সরকারের হস্তক্ষেপ কম থাকে। আর সরকারের হস্তক্ষেপ যদি কম থাকে, এখানে কেউ যদি বেকারত্বের পরিমাণ যদি বাড়ে, তাহলে এই বেকারত্বটাকে
প্রবলেমটাকে সলভ কে করবে? কেউ নেই সলভ করার। যার কারণে বেকারত্বের ঝুঁকি একটা থাকে। মুনাফা বাড়াতে প্রতিষ্ঠানগুলো অনেক সময় কম শ্রমিক নিয়োগ করে বা ব্যবহার করে এবং চাকরি থেকে ছাঁটাই করে, কারণ তারা তো পুঁজিবাদী না, তারা তো সরকার না যে পার্মানেন্ট জব থাকবে। উৎপাদন বন্ধ হলে বা কম হলে ছাঁটাই করে দেবে। অথবা তারা সামটাইম কি করে, তারা সামটাইম এই যে পাঁচজনের কাজটা তারা সামটাইম তিনজনকে দিয়ে করায়, যার কারণে বাকি দুইজনকে ফায়ার করে দেয়, বার করে দেয়। নেক্সট হলো সামাজিক ন্যায় বিচারের অভাব। গরিব অসহায় মানুষের মৌলিক চাহিদা কিন্তু পূরণের কথা এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে লক্ষ্য করা হয় না। গরিবের মানুষের মানে মৌলিক চাহিদাটাকে পূরণ করার মতন এই অর্থব্যবস্থার মধ্যে কিন্তু সুযোগ থাকে না, কারণ এটা গণতান্ত্রিক অর্থব্যবস্থা, এখানে সরকারের হস্তক্ষেপ কম থাকে। নেক্সট, অর্থনৈতিক অর্থনৈতিক অস্থিরতা থাকে, যেমন বাজারে ওঠানামা, মন্দা, মুদ্রাস্ফীতি, এই সমস্ত জিনিস কিন্তু চলতে থাকে। আর আরেকটা হলো লাভ কেন্দ্রিক মানসিকতা, মানে উৎপাদকের এমন মানসিকতা তৈরি হয় যেটাতে কিনা তারা শুধুমাত্র কিসের কথা চিন্তা করে? শুধুমাত্র লাভের কথা চিন্তা করে। কিসের কথা চিন্তা করে না? তারা সমাজ কল্যাণের কথা চিন্তা করে না, শুধুমাত্র প্রফিটের কথা চিন্তা করে। তাহলে এই হলো গণতান্ত্রিক অর্থব্যবস্থার একটা ডিসকাশন, যেটা থেকে আপনারা ইজিলি এখান থেকে এমসিকিউ আশা করতে পারেন এক্সামের পারপাসে। এখন ক্লাসটার উপর ডিপেন্ড করে আমি দেখব যে আপনারা কতটুকু ক্লাসটা বুঝেছেন। কয়েকটা আমি এমসিকিউ দিয়েছি, যেটা আপনাদের প্র্যাকটিসের জন্য খুবই ভালো হবে। তো তাহলে যেহেতু এটা আপলোডেড ভিডিও হবে, আমি আনসারটা বলে দেবো সঙ্গে সঙ্গে, আপনারা ভিডিওটাকে পজ করে করে টেস্টটাকে কমপ্লিট করতে পারেন। এবং আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কমেন্ট বক্সের মধ্যে আপনারা জানাবেন যে 10টার মধ্যে আপনাদের কয়টা কারেক্ট হয়েছে, 10টার মধ্যে কয়টা কানেক্ট হয়েছে, এটা আপনারা একটু কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটা আপনারা কতটুকু বুঝতে পারছেন, এবং আমি এটা দেখলে মোটিভেটেডও হব যে না, আমার ক্লাসটা অ্যাটলিস্ট কাজে লাগছে, কেউ না কেউ দেখছে। তাহলে অবশ্যই আপনারা এটা পজ করে করে এটাকে করবেন, আনসার করবেন, এবং লাস্টে 10-এর মধ্যে কত পেয়েছেন, 8 পেয়েছেন বা 9 পেয়েছেন, যতই পেয়েছেন এটা লাস্টে জানাবেন। তাহলে শুরু করছি একটা একটা করে এমসিকিউ। ফার্স্ট যে এমসিকিউ, এটা হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান লক্ষ্য কি? লক্ষ্যটা কি? কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায় বিচার, মুনাফা অর্জন, সরকার নিয়ন্ত্রিত উৎপাদন। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে মুনাফা অর্জন। কেন মুনাফা অর্জন? কারণ ধনতান্ত্রিক, এখানে তো সরকারের কোনো হস্তক্ষেপ থাকেই না। বা কর্মসংস্থান সৃষ্টি, কে কত, সরকার থাকলে না কর্মসংস্থানের সৃষ্টির কথা ভাববে। বা সামাজিক ন্যায় বিচার কে ভাববে? সরকার থাকলে না সামাজিক ন্যায় বিচার ভাববে। এখানে শুধুমাত্র ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যার কারণে মুনাফা অর্জনের কথা চিন্তা করবে। নেক্সট, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মূল্য নির্ধারণ কিভাবে হয়? একটু এখানে পড়িয়েছে, আজকেই পড়িয়েছে। সরকার নির্ধারিত করে? না, একদম রং। উৎপাদন খরচ অনুযায়ী হয়? এটাও না। তাহলে কিসের ভিত্তিতে হয়? চাহিদা ও যোগানের ভিত্তিতে হয়। এটা আমরা আজকের ক্লাসে দেখেছি। নিচের কোনটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? এই চারটার মধ্যে কোনটা বৈশিষ্ট্য? আমরা দেখে নেব কোনটা বৈশিষ্ট্য। এখানে সমান সম্পদ বন্টন, কেন্দ্রীয় পরিকল্পনা, বেকারত্বের মুক্ত সমাজ, তাহলে আনসার কোনটা হবে? ব্যক্তিগত মালিকানা হবে। নেক্সট, 4 নাম্বার, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারের ভূমিকা। সরকার কি ভূমিকা পালন করে? ছিল কিন্তু একটা, সরকার শুধুমাত্র কি দেখাশোনা করে? সরকার শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার মেনটেন করে এখানে। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে সরকারের ভূমিকা কি থাকে? সরকারের ভূমিকা থাকে সীমিত। নেক্সট, ভোক্তার সার্বভৌমত্ব বলতে কি বুঝি আমরা? ভোক্তার সার্বভৌমত্ব বলতে বোঝায় সরকার যা দেয় তাই নিতে হবে, একদম রং, এটা হবে না। কেবল ধনীরা পণ্য কিনতে পারে, এটাও হবে না। তাহলে কোনটা হবে? এটাও রং, ফার্স্ট এটাও রং, লাস্ট এটাও রং। তাহলে বি আর সি থেকে কোনটা হবে? ভোক্তা বাজার নিয়ন্ত্রণ করে, নাকি ভোক্তা নিজে কিছুই ঠিক করতে পারে না? তাহলে কিছুই ঠিক করতে পারে না, এটাও রং হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এটা হবে। কারণ এই সমস্ত ক্ষেত্রে ভোক্তার সার্বভৌমত্ব থাকে। আর ভোক্তার সার্বভৌমত্ব মানেই কিন্তু ভোক্তা বাজারকে নিয়ন্ত্রণ করে মানে কি? ভোক্তা যা চাইবে উৎপাদক তাই উৎপাদন করবে। তাহলে এটা হবে, বি নাম্বারটা হবে কারেক্ট আনসার। নেক্সট, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনটি একটি সম্ভাব্য অসুবিধা হতে পারে? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে কি অসুবিধা হতে পারে? অধিক সামাজিক নিরাপত্তা, এটা তো নেই, এটা তো সামাজিক নিরাপত্তা থাকেই না, তার মানে এটা রং। উচ্চ স্তরের সমতা তো থাকেই না, তার মানে এটাও রং।
সকলের জন্য সমান সুযোগ, সমান সুযোগ তো থাকেই না, তার মানে রাইট আনসার কোনটা? এটা হবে, আয়ের বৈষম্য হবে। নেক্সট কোয়েশ্চেন, গণতান্ত্রিক অর্থব্যবস্থায় উদ্ভাবনের অন্যতম কারণ কি? উদ্ভাবনের অন্যতম কারণ হলো সরকারি অনুদান, না ধর্মীয় অনুপ্রেরণা, না মুনাফার লক্ষ্য প্রতিযোগিতা, না শ্রমিকদের ইচ্ছা। এটার আনসার হবে মুনাফার লক্ষ্য, কারণ মুনাফার লক্ষ্যের কারণেই বা প্রতিযোগিতার কারণেই কিন্তু তারা নতুন নতুন উদ্ভাবন ট্রাই করে, নতুন নতুন ইনোভেশন বা নতুন টেকনিক তারা ট্রাই করে। নেক্সট হলো 8 নাম্বার, গণতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদকেরা কিভাবে সম্পদ ব্যবহার করে? কিভাবে সম্পদ ব্যবহার করে? তারা ইচ্ছামতো অপচয় করে? না। অদক্ষভাবে? না। সমাজের কল্যাণের জন্য? না। তাহলে কিসের জন্য? মুনাফা বৃদ্ধির জন্য। মুনাফা বৃদ্ধির জন্য তারা, এটা হবে সঠিক উত্তর, মুনাফা বৃদ্ধির জন্য দক্ষভাবে ব্যবহার করে। লাস্ট কোয়েশ্চেন, আচ্ছা 9 নম্বর কোয়েশ্চেন, কোনটি গণতান্ত্রিক অর্থব্যবস্থার একটা সুবিধা? হ্যাঁ, সুবিধা কোনটা আমরা বলতে পারি? সর্বজনীন শিক্ষা, এটা তো রং। নিরবিচ্ছিন্ন, এটাও রং। 2 নম্বরটাও রং। পণ্যের মানোন্নয়ন, এটাও রং। তাহলে কোনটা হবে? ও আচ্ছা, সরি, এটা না, এটা 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 একটু মিস্টেক হয়ে গেছে, এটা রং হবে না, কারণ এটাই হবে রাইট আনসার। কারণ এখানে বলা হয়েছে যে গণতান্ত্রিক অর্থব্যবস্থার একটি সুবিধা বলেছে, তো সুবিধা মানেই তো পণ্যের মানোন্নয়ন। এখন আমি যদি বলি পণ্যের মানোন্নয়ন কিভাবে, দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে কম্পিটিশন কিন্তু প্রচুর থাকে। তো কম্পিটিশন যদি থাকে, সবাই কি চাইবে? সবাই চাইবে প্রোডাক্টের কোয়ালিটি যাতে বাড়ানো যায়, পণ্যের মানোন্নয়ন যাতে করা যায়। এই জন্য এটাই হবে রাইট আনসার। রাইট আনসারগুলো নিচে এমনিতেও আছে, আমি দেখিয়ে দেবো, পরে আপনারা চাইলে মিলিয়েও নিতে পারেন। তারপরে হলো লাস্টেরটা, যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক অস্থিরতার একটা সাধারণ কারণ। মানে কেন অর্থনৈতিক অস্থিরতা? অর্থনৈতিক অস্থিরতা মানে এখানে কোশ্চেনের মিনিং, অর্থনৈতিক অস্থিরতা বোঝাচ্ছে যে ফ্লাকচুয়েশন, ট্রেড সাইকেল, মানে অর্থনীতি একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়, এই ধরনের পরিস্থিতি আর কি। মানে আমাদের যে জিডিপি বাড়ছে বা ইনকাম বাড়ছে, এটা স্মুথলি বাড়ছে না, এটা ফ্লাকচুয়েশন রেটে বাড়ছে, এটাকে বলা হয় অর্থনৈতিক অস্থিরতা। এবং এটা গণতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক অস্থিরতার একটা সাধারণ রূপ কি হতে পারে? সাধারণ রূপ হতে পারে, বি নাম্বারটা হবে সঠিক উত্তর, মুদ্রাস্ফীতি ও মন্দা। এটা হবে কারেক্ট, এটা হবে কারেক্ট আনসার, বি নাম্বারটা। এখন আনসারগুলি আমি শো করছি, যেমন 10-এর বি তো বলেছিলাম, এই 10-এর বি, 10-এর বি হবে আনসার। তারপরে এটা পণ্যের মানোন্নয়ন বলেছিলাম, এটা পণ্যের মানোন্নয়ন, এই পণ্যের মানোন্নয়ন। তাহলে এগুলি হলো প্রত্যেকটার আনসার, আপনারা এখানে মিলিয়ে নিতে পারেন, মানে এমসিকিউ দেওয়ার পরে এটার সঙ্গে ম্যাচ করে নিতে পারেন, তাহলে দেখতে পারবেন যে কয়টা কারেক্ট হয়েছে, কয়টা রং হয়েছে। এবং আমি আশা করব যে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে 10টা এমসিকিউর মধ্যে কয়টা কারেক্ট হয়েছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই রাখছি। যে কোনো ইকোনমিক্সের কোনো প্রবলেম যদি হয় বা কোনো কিছু বিশেষ জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা উইদাউট এনি হেজিটেশন এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করতে পারেন। উইদাউট যে কোনো হেজিটেশন ছাড়া ইকোনমিক্সের এসটিজিটি রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে গেলে এই নাম্বারটার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের ক্লাসটা এখানেই রাখছি, নেক্সট ক্লাসে আবার নতুন টপিকে দেখা হবে।